টাকা পয়সা এবং এর ব্যবহার। এটা বড় কথা নয় যে আপনি কত টাকা উপার্জন করেন। বড় কথা এটাই যে আপনি কত টাকা সংরক্ষণ করতে পারেন। এটি আপনার জন্য কতটা কঠিন কাজ এবং আপনি কতটা আগ্রহের সঙ্গে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারেন সেটাই দেখবার। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা প্রায়ই ভুলে যাই আজকের দিনে বেঁচে থাকতে গিয়ে। হ্যালো, আমি আরজে প্রাচী এবং আমি নিয়ে এসেছি মর্গেন হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি এই অন্যতম বইটি সম্পর্কে। আজকের সময় দুটি বিষয়ে সবাইকেই প্রভাবিত হতে হয়। আপনি সেগুলিতে আগ্রহী হন বা না হন। এই বিষয়গুলি হল স্বাস্থ্য ও সম্পদ। আমরা সবাই এই দুটি বিষয় নিয়ে নানা রকম চিন্তায় থাকি। বৈজ্ঞানিক আবিষ্কারগুলি মানবদেহে কিভাবে কাজ করে সে সম্পর্কে ডাক্তারেরা পুরনো ধারণাগুলিকে বদলে দিয়েছেন এবং আজ পর্যন্ত আমরা সেই কারণেই সুস্থতার মধ্যে দিয়ে বাস করি। আমরা জানতে পেরেছি যে একটি ভালো জীবন শুধুমাত্র সুস্বাস্থ্যের দ্বারাই সম্ভব। তাই একটি শিল্প হিসাবে স্বাস্থ্য এবং ফিটনেস অত্যন্ত সফলতা লাভ করেছে। সেরকমই অন্যদিকে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট হোক বা পার্সোনাল ফাইন্যান্স, অর্থ বিনিয়োগ শিল্প বা ব্যক্তিগত শিল্প, সেটা একটা অন্য গল্প। এর মধ্যে কোনো প্রমাণ পাওয়া গেছে যে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আগত বুদ্ধিমান ব্যক্তিরাই উচ্চ বিনিয়োগকারী হতে পেরেছে? হয়তো না। ট্রায়াল অ্যান্ড এরর, যৌথ ট্রায়াল এবং ত্রুটির মাধ্যমে আমরা আরও ভালো কৃষক, দক্ষ প্লাম্বার্স এবং উন্নত রসায়নবিদ হতে শিখে গেছি। কিন্তু এই ট্রায়াল অ্যান্ড এরর এগুলো কি আমাদের ব্যক্তিগত অর্থের সাথে আরও ভালো হতে শিখিয়েছে? আমাদেরকে কি ঋণের সুদের বোঝার নিচে চেপে থাকার সম্ভাবনা খুব কম? আমাদেরকে আজকের দিনে আরও একটি খারাপ সময়ের জন্য সঞ্চয়ের সম্ভাবনা বেশি হয়েছে? সম্ভবত না। এবং তার কারণ আজও টাকা আমাদের সুখের জন্য কি করে এবং কি করে না সে সম্পর্কে আমাদের ধারণাগুলি বাস্তবসম্মত নয়। এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে কারণ হলো আমরা অর্থকে মনোবিজ্ঞান হিসাবে ভাবি না। অর্থাৎ অনুভূতি এবং সূক্ষ্মতা সহই শুধু ভাবি না, বরং সবসময় একটা ভৌতিক নিয়মকানুন আমরা মাথায় রেখে চলি। আসুন জেনে নিই লেখক আমাদের কী বোঝাতে চাইছেন। আমি 2008 সালে প্রথম দিকে অর্থ সম্পর্কে লিখতে শুরু করি। এটি ছিল বিশ্বব্যাপী আর্থিক সংকটের সকাল এবং 80 বছরের মধ্যে সবচেয়ে খারাপ মন্দা। কি ঘটছে তা লিখতে গেলে কেন এগুলো ঘটছে তা জানা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু প্রথম যেটা শিখলাম, অর্থাৎ কেউ তো বলতেই পারবে না যে ঠিক কী হয়েছিল বা কেন হয়েছিল, এটি সম্পর্কে কি করা উচিত সেটা তো ছেড়েই দিন। প্রতিটি ভালো ব্যাখ্যা সামনে একটা কঠিন খণ্ডন রয়েছিল। প্রকৌশলীরা একটি সেতু ভেঙে পড়ার কারণ নির্ধারণ করতে গিয়ে দেখলেন যে নিশ্চিত এটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলে এটি ভেঙে যাবে। এর পেছনে পদার্থবিজ্ঞানের কোনো ভূমিকা নেই, এটি আইন দ্বারা পরিচালিত। ফাইন্যান্স একটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, এটি মানুষের আচরণ দ্বারা পরিচালিত হয় এবং আমি যেভাবে আচরণ করি তা আমি বুঝতে পারি, তবে আপনার কাছে সেটা অদ্ভুত বলে মনে হতে পারে। আমি আর্থিক সংকট সম্পর্কে যত বেশি অধ্যয়ন করেছি এবং লিখেছি, ততই আমি বুঝতে পেরেছি যে আপনি এই অর্থনৈতিক নামের থেকে আরও ভালো মনোবিজ্ঞান এবং ইতিহাসের লেন্সের মাধ্যমে যদি বোঝেন, তাহলে আরও ভালোভাবে বিষয়টি পরিষ্কার হবে। মানুষ কেন বিপুল ঋণের বোঝা নিজের উপর চাপিয়ে নেয় তা বোঝার জন্য আপনাকে সুদের হার অধ্যয়ন করার দরকার নেই। আপনাকে আপনার লোভ এবং নিরাপত্তাহীনতা অধ্যয়ন করতে হবে। অনেক সময় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সস্তায় বিক্রি করেন শুধুমাত্র কারণ
তারা তাদের পরিবারের দিকে তাকায় বলে এবং চিন্তা করে যে তারা তাদের পরিবারের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে কিনা। এমতাবস্থায় ভলতেয়ারের এই উক্তিটি এখানে খুব ভালোভাবে প্রযোজ্য যে ইতিহাস কখনোই নিজেকে পুনরাবৃত্তি করে না, কিন্তু মানুষ সব সময়ই পুনরাবৃত্তি করে। এই বিষয়ে এখন অনেক আলোচনা হবে। আপনিও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।